রাজীব সাহেব চেম্বারে বসে নিচের কাজ করছিলেন। এমন সময় নীলা কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীলার এই নীরবতা দেখে রাজীব সাহেব বলল, কি ব্যাপার, কিছু বলবে? নীলা একটু ভয়ে ভয়ে বলল, বলছিলাম কি স্যার, আমি এখানে জয়েন করেছি 1 বছর হয়ে গেল। অফিস থেকে যে স্যালারি পাই এই দিয়ে ফ্যামিলি নিয়ে চলা অনেকটা দুষ্কর হয়ে পড়েছে। যদি আমার স্যালারিটা বাড়ানোর বিষয়টা দেখতেন। রাজীব সাহেব একটু রাগান্বিত হয়ে বললেন, এই, তোমাদের মুখে মুখে ছুটি আর বেতন ছাড়া আর কোনো কথা নেই। কোম্পানির যা বেহাল অবস্থা হয়েছে, এই অবস্থায় কোনো বেতন বাড়ানো যাবে না। নীলা বলল, স্যার, যদি আমার বিষয়টা একটু দেখতেন তাহলে ফ্যামিলি নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারতাম। রাজীব সাহেব জোর কণ্ঠে বলল, বললাম না বেতন বাড়ানো যাবে না। কোম্পানির যখন সময় হবে তখন বেতন বাড়াবে, এখন যাও। নীলা অনুনয় করে বলতে লাগল, প্লিজ স্যার, এমন বলবেন না। এইভাবে চলতে থাকলে মায়ের চিকিৎসাটাও ঠিকমতো চালাতে পারবো না। নীলার অনুনয় বিনয় দেখে রাজীব সাহেব চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর রাজীব সাহেব চেয়ার থেকে উঠে নীলার পাশে এসে বলল, দেখো, সবকিছু তো এমনি এমনি পাওয়া যায় না, এর জন্য পরিশ্রম করতে হয়। আমি তোমার বেতন বাড়িয়ে দেব, সাথে প্রমোশনও। তবে আমার একটা শর্ত আছে। নীলা মুখে একটু হাসি ফুটিয়ে বলল, কি শর্ত স্যার? রাজীব সাহেব বলল, তুমি যদি আমার গেস্ট হাউসে 1 রাতের অতিথি হয়ে আসো তাহলে বেতন সাথে প্রমোশনও বাড়বে। নীলা অবাক হয়ে বলল, না স্যার, আমি এটা করতে পারবো না, আপনি অন্য কোনো ওয়ে দেখুন। রাজীব সাহেব বলল, ঠিক আছে, তাহলে আমি তোমার বেতন বাড়াতে পারবো না। রাজীব সাহেবের কথায় নীলা চিন্তায় পড়ে গেল। সে ভেবে উঠতে পারছে না কি করবে। পরিবারকে নিয়ে ভালোভাবে বাঁচতে গেলে টাকার প্রয়োজন। অনেক চিন্তা ভাবনার পর এক পর্যায়ে নীলা রাজি হয়ে গেল। রাজীব সাহেবের বেডরুমে মেয়েটি সেজে গুজে মাথায় ঘুমটা দিয়ে বিছানায় বসে আছে। রাজীব সাহেব মেয়েটির কাছে গিয়ে বসে এবং মেয়েটিকে গায়ে হাত দিয়ে পড়ে, আরে লজ্জা পেও না, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। এই কথা বলে রাজীব সাহেব মেয়েটিকে বিছানায় শোয়াতেই মেয়েটির মুখ দেখে ভয়ে আঁতকে উঠল। নাবিলা বিছানা ছেড়ে ক্রোধ দেখিয়ে বলল, কি, থেমে গেলা কেন বাবা? শুরু করো, তোমার মনের যত খায়েশ আছে মিটিয়ে নাও। আমি তোমার কাছে এটা আশা করিনি বাবা, ছি। রাজীব সাহেব বলল, তুই এসব কি বলছিস মা? নাবিলা বলল, হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ এখানে যার থাকার কথা ছিল সে তো তোমার মেয়েরই বয়সী। তুমি যদি ওর কাছে থাকতে পারো তাহলে আমার কাছে কেন নয়? ও, আমি নিজের মেয়ে বলে? ও তো কারো না কারো মেয়ে বাবা, কারো না কারো বোন। আর মা বলছ, মা মানে বোঝো, একটা মেয়েকে সম্মান দিতে শিখেছো তুমি। রাজীব সাহেব কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মারে, আর লজ্জা দিস না আমায়, কিন্তু তুই এখানে কি করে আসলে? নাবিলা বলল, কি করে আসলাম? আসছিস সত্যিটা জানতে, এই অসহায় মেয়ের বিচার চাইতে। সামিয়া মন খারাপ করে বসে আছে। তখন নাবিলা এসে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে, মন খারাপ করে বসে আছিস কেন? তখন সামিয়া বলে, তুই তো জানিস আমার বাবা নেই, সংসার, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ, তার উপরে আমার পড়াশোনা, এত সব খরচ টিউশনের টাকা দিয়ে হচ্ছে। নাবিলা বলল, হ্যাঁ রে, তোর সমস্যা বুঝতে পেরেছে, কিন্তু তুই এখন কি করতে চাস? সামিয়া বলল, দোস্ত, তুই আমি একটা চাকরির ব্যবস্থা করে দিবি। একটা চাকরি হলে আমাদের সংসারটা ঠিকঠাক চলে যেত। তখন নাবিলা তার প্যান্টের পকেট খুঁজে একটা ভিজিটিং কার্ড সামিয়ার হাতে দিয়ে বলল, এই কার্ডটা রাখ, এই কোম্পানিতে নতুন লোক নিচ্ছে, তুই সেখানে ট্রাই করে দেখতে পারিস। আশা করি তো চাকরিটা হয়ে যাবে, আর মন খারাপ করে থাকিস না, এখন চল। এই কথা বলে ওরা সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে সামিয়ার চাকরি হয়ে যায়। সে অফিসে ঠিকঠাক মতোই কাজ করছিল, কিন্তু রাজীব সাহেব আসতে যেতে তার দিকে খারাপ নজর দেওয়া শুরু করে। এইভাবেই কাটতে থাকে দিন। সামিয়া একটি প্রজেক্টের ফাইল নিয়ে রাজীব সাহেবের চেম্বারে যায়। রাজীব সাহেব ফোনে কথা বলা শেষে দাঁড়িয়ে গিয়ে সামিয়াকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে? সামিয়া বলল, স্যার, এই ফাইলটা একটু চেক করে সাইন করে দিবেন। রাজীব সাহেব তখন বলে, রেখে যাও, পরে দেখব, আমাকে আর্জেন্ট বের হতে হবে। সামিয়া বলল, স্যার, ফাইলটা কালকের মধ্যে বাইরের কাছে সাবমিট করতে হবে। রাজীব সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, এক কাজ করো, অফিস শেষে ফাইলটা নিয়ে আমার গেস্ট হাউসে আসো। সামিয়া কিছু বলার আগেই রাজীব সাহেব সেখান থেকে বের হয়েছেন।
আর সামিয়া কিছু না বলতে পেরে চুপ করে দাঁড়িয়ে রইল। সামিয়া ফাইল নিয়ে রাজীব সাহেবের গেস্ট হাউসের ড্রয়িং রুমে বসে আছে। এর মাঝে ভিতর থেকে রাজীব সাহেব এসে সামিয়ার পাশে বসে। সামিয়া ফাইল দিতেই রাজীব সাহেব এক পাতা দু পাতা নাড়িয়ে রেখে দিল। এটা দেখে সামিয়া বলল, স্যার, ফাইল তো পুরোটা চেক করলেন না। রাজীব সাহেব সামিয়ার গায়ে হাত দিয়ে বলল, ফাইল চেক করার অনেক সময় পাওয়া যাবে, তার আগে আমরা একটু দুজনকে চেক করে নিলে হয় না? সামিয়া বলল, কি করছেন স্যার? আমার হাত ছাড়েন, আমি আপনার মেয়ের মতো, প্লিজ স্যার। রাজীব সাহেব বলল, মেয়ের মতো? মেয়ে তো নয়। এই কথা বলে রাজীব সাহেব ক্ষুধার্ত বাঘের মতো সামিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। সব কথা শোনার পর রাজীব সাহেব মাথা নত করে নাবিলাকে বলল, মারে, আমার অনেক ভুল হয়ে আছে, আমায় ক্ষমা করে দে। আমি বাবা হয়ে তোর কাছে ক্ষমা চাইছে। আমি আর কোনোদিন এসব নোংরা কাজে লিপ্ত হব না। নাবিলা বলল, বাবা, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তোমার ভুলের শাস্তি তোমাকে পেতে হবে। রাজীব সাহেব মেয়ের কাছে আগতি করে বলল, না মা, তুই এই কথা বলিস না, আমি তোর বাবা। নাবিলা বলল, বাবা বলে এখন অব্দি কিচ্ছু বলেনি, আগে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে আসো। এর মাঝে পুলিশ আসে এবং রাজীব সাহেবকে সেখান থেকে ধরে নিয়ে যায়। যৌন চাহিদায় আসক্ত ব্যক্তি এমন একটা নরপশুতে রূপান্তরিত হয় যে তার খায়েশ মেটাতে যে কোনো নিয়মও, যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত হয়ে যায়, যার পরিণতি হয় ভয়ঙ্কর এবং জীবনকে নিয়ে যায় ধ্বংসের পথে।